নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বিলাতী রোহিণী। ক্লাইভ স্ট্রিটের বিখ্যাত ফার্ম ঘোষ অ্যান্ড চ্যাটার্জি কোম্পানির অংশীদার ও কর্মকর্তা শ্রীযুক্ত সত্যভূষণ চট্টোপাধ্যায় মহাশয় চা পান কার্য সমাধা করে বেলা ৮টার সময় বৈঠকখানায় নেমে এলেন। পেছন পেছন জ্বলন্ত কলকেযুক্ত রূপার গুড়গুড়ি হাতে খানসামাও নেমে এল। আগে থেকেই কয়েকজন ভদ্রলোক সাক্ষাতের অভিলাষে বৈঠকখানায় অপেক্ষা করছিলেন। বাবু প্রবেশ করতেই তাঁরা দাঁড়িয়ে উঠলেন। সকলকে যথাযোগ্য সম্ভাষণ করে বাবু একখানা আরামকেদারায় বসে আরামে গুড়গুড়ি টানতে টানতে ভদ্রলোকদের সঙ্গে বাক্যালাপ করতে লাগলেন। মিনিট 15 এই রূপে চললে ডাকপিয়ন এসে সেলাম করে বাবুর হাতে কয়েকখানি পত্র দিল। সেগুলির প্রতি দৃষ্টিপাত করে সত্যবাবু বললেন, বিলাতি ডাক যে এবার খুব সকালেই এসেছে তো? হ্যাঁ গে হ্যাঁ, বলে পিয়ন সেলাম করে চলে গেল। বাবু তখন সেগুলি থেকে বেছে একখানি খুলে পাঠে প্রবৃত্ত হলেন। এখানে তার একমাত্র পুত্র বিলাত প্রবাসী শ্রীমান সুধাংশুভূষণ লিখেছে। পত্রখানি পড়তে পড়তে সত্যবাবুর মুখখানি গম্ভীর হয়ে উঠল। ক্রোধ ও বিরক্তিতে ললাটদের সংকুচিত ও নাসিকাগ্র স্ফীত হতে লাগল। পত্রপাঠ শেষ হলে সেটি তিনি টেবিলের উপর আছড়ে ফেলে দিয়ে অন্যদিকে চেয়ে কি চিন্তা করতে লাগলেন। একজন ভদ্রলোক সাহসপূর্বক জিজ্ঞাসা করলেন, এই কোনো মন্দ খবর নয় তো? সত্যবাবু সে কথার কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালেন। বসুন, আমি একটু ভেতর থেকে আসি, বলে চিঠিখানি নিয়ে প্রস্থান করলেন। আগন্তুক ভদ্রলোকেরা পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলেন। একজন নিম্নস্বরে জিজ্ঞাসা করলেন, এই ব্যাপার কি? অপর একজন উত্তর করলেন, ওই সুধা চিঠি এসেছে। বাবু ওপরে গিয়ে গৃহিণীকে ডেকে বললেন, এই সুধার চিঠি এসেছে। স্বামীর চোখ মুখের ভাব দেখে ভীত হয়ে গৃহিণী জিজ্ঞাসা করলেন, কি লিখেছে? ভালো আছে তো? এই দেখো, বলে সত্যবাবু পত্রখানি স্ত্রীর হাতে দিলেন। গৃহিণী পড়তে লাগলেন। 148 নম্বর কুইন্স রোড, লন্ডন ওয়েস্ট, 12ই আগস্ট। শ্রীচরণেশু, গত রবিবার আপনার পত্র এবং টাকার ড্রাফট পেয়েছি। আপনারা সকলে কুশলে আছেন জেনে সুখী হলাম। বাবা, গত কয়েক সপ্তাহ থেকে লিখি লিখি করেও একটা কথা আপনাকে লিখতে পারিনি, কিন্তু সে কথা আর আপনাদের কাছে গোপন রাখা আমার উচিত হবে না, তাই আজ লিখছি। বিগত গ্রীষ্মের বন্ধের সময় আমি যখন ব্রাইটনে বায়ু পরিবর্তনে গিয়েছিলাম, সেই সময় সমুদ্র স্নানকালে একটি যুবতীর জীবন বিপন্ন হয়। আমিও স্নান করছিলাম। আমি অনেক কষ্টে সেই যুবতীর জীবন রক্ষা করি। সেই সূত্রে তার সাথে আমার পরিচয় হয়। আমি জানতে পারি যে তার নাম নোরা ডাডলি। সে লন্ডন ব্যাংকে কর্ম করে। আমারই মতো গ্রীষ্মের বন্ধে সমুদ্র তীরে বায়ু পরিবর্তনে এসে কোনো বোর্ডিংয়ে বাস করছে। তার বয়স 19 বছর মাত্র। শিশুকাল থেকেই বাপমা নেই। নটিংহামশায়ারে তার এক পিতৃব্য থাকেন। এতদিন তিনি তাকে লালন পালন করে আসছিলেন, কিন্তু তার সাংসারিক অবস্থা তেমন ভালো নয় বলে বছরখানেক থেকে নোরা লন্ডনে এসে চাকরি করছে। ক্রমে তার সঙ্গে আমার পরিচয় ঘনিষ্ঠ হতে লাগল। প্রতিদিন সাক্ষাৎ হতো। লন্ডনে ফিরে এসেও সেই রূপ। আমি প্রতিদিন বিকালে তার আপিসের ছুটির পূর্বে বাইরে দাঁড়িয়ে থাকি। সে এলে দুজনে একত্র বেড়াতে যাই। কোনো কোনো দিন কোনো সাধারণ ভোজনাগারে সান্ধ্য ভোজনও একত্র সমাধা করি। বাবা, আপনি তো জ্ঞানী ব্যক্তি। আপনি তো জানেন এই প্রকার ঘনিষ্ঠতার পরিণতি কিরূপ দাঁড়ানো সম্ভব ও স্বাভাবিক। যা সম্ভব ও স্বাভাবিক তাই হয়েছে। আমি বেশ বুঝতে পেরেছি তাকে জীবনসঙ্গিনী রূপে না পেলে আমার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। নোরার অবস্থাও তদ্রূপ।
একদিন বিকালে কার্যবশত আমি যথারীতি তার আপিসের কাছে গিয়ে দাঁড়াতে পারিনি। সে অনেকক্ষণ সেখানে অপেক্ষা করে আমার বাসায় আমাকে খুঁজতে এসেছিল। বাসায় আমার কোনো সংবাদ না পেয়ে বাসার সামনে প্রায় 2-3 ঘন্টা কাল পায়চারি করে বেরিয়েছিল। অবশেষে নিজ বাসায় ফিরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। সে রাত্রে সে কিছুই খায়নি। পরদিন সন্ধ্যার পর হাইড পার্কে এক নির্জন বৃক্ষতলে বসে এইসব কথা বলতে বলতে সে কেঁদে আকুল হল। বাবা, এইসব কথা লিখলাম বলে আমাকে আপনি নির্লজ্জ ও বাচাল মনে করবেন না। এসব কথা আমার উদ্দেশ্যে আপনাদের একটা ভ্রান্ত ধারণা দূর করা। যদিও আপনি একবার বিলাতে এসেছিলেন, কিন্তু অধিক দিন ছিলেন না। ইংরাজ ললনা হয়েও নোরা যার পর নেই কোমল হৃদয়া ও প্রেমময়ী। আপনাদের, শুধু আপনাদেরই বা বলি কেন, অধিকাংশ ভারতবর্ষীয় নরনারীর মনে এই ধারণা বদ্ধমূল আছে যে মেমেরা একান্ত পাষাণ হৃদয়া হয় এবং পাতিব্রত্য ধর্ম তাদের আদৌ অজ্ঞাত। নোরাকে আমি বিবাহ করলে আদর্শ হিন্দু পত্নীর মতোই যে সে আমাকে ভক্তি ও সেবা করবে, সীতা সাবিত্রীর পদাঙ্কই যে সে অনুসরণ করবে, সে বিষয়ে কিছুমাত্র সংশয় নেই। আপনাদের প্রতিও সে যে যথেষ্ট ভক্তিমতী হবে তাও আমি জোর করে বলতে পারি। আপনাদের দেখবার জন্য সে ব্যাকুল। কথায় বার্তায় আপনাকে পাপা এবং মাকে মাম্মা বলেই সে উল্লেখ করে থাকে। বাবা, সমস্ত অবস্থাই খুলে লিখলাম। আমি জানি আপনি উদার, মহৎ, কোনরূপ সংকীর্ণতা বা কুসংস্কার আপনার নাই। তাই সাহস করে সকল কথা আপনাকে লিখে এই বিবাহে আপনার ও মাতৃদেবীর অনুমতি ও আশীর্বাদ আমি ভিক্ষা করছি। পাঠ শেষ হতে আমার এখনো 2 বছর বাকি আছে। ততদিন অপেক্ষা করা সম্ভব নয় বলে আগামী ডিসেম্বর মাসে আমরা বিবাহ করা স্থির করেছি। সে সময় আমার 1002 টাকা আবশ্যক হবে। বিবাহের পর আমার অ্যালাউন্স বৃদ্ধি করে দিতে হবে, কারণ তখন আর আপনার পুত্রবধূকে চাকরি করতে দেওয়া শোভন হবে না। আমরা যতদূর সম্ভব মিতব্যয়িতার সঙ্গে গৃহস্থালী নির্বাহ করব। নোরা খুব শক্ত মেয়ে, একটি পয়সা তার হাতে অপব্যয় হবার জো নেই। এই পত্র আজ থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার হস্তগত হবে। ডাকে এর উত্তর আসতে আরও 3 সপ্তাহ লাগবে। ততদিন অপেক্ষা করতে হলে আমার প্রাণ ওষ্ঠাগত হবে। তাই মিনতি করছি, মাতৃদেবীর সম্মতি নিয়ে মাত্র 2টি কথায় আমায় একটি টেলিগ্রাম করে দেবেন। বিলাতে টেলিগ্রাম পাঠাবার মাশুল অত্যন্ত অধিক, সুতরাং বিস্তারিতভাবে সকল কথা লিখবার প্রয়োজন নেই। আপনি যদি শুধু 2টি কথা ব্লেস ইউ টেলিগ্রাম করে দেন, তবে আমি আপনার ও জননী দেবীর সম্মতি ও আশীর্বাদ পেলাম বলে বুঝব এবং নিশ্চিন্ত হব। আপনি আমার শতকোটি প্রণাম জানবেন ও মাতৃদেবীকে জানাবেন। আপাতত বিদায়। আপনাদের চিরস্নেহের সুধা। গৃহিণী এই পত্রখানি যখন পড়তে আরম্ভ করেন তখন তিনি দাঁড়িয়েছিলেন। কিছুটা পড়বার পর তার মাথাটা ঝিমঝিম করতে লাগল। তিনি নিকটস্থ একখানা চেয়ারে বসে পড়লেন। পত্রপাঠ শেষ করে স্বামীর দিকে সাশ্রু নয়নে চেয়ে মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন, কি হবে? সত্যবাবু বললেন, এ বিয়ে যেমন করে হোক বন্ধ করতেই হবে। গৃহিণী বললেন, তা তো বটেই, কিন্তু কি উপায় বন্ধ করবে? কেঁদে কেটে ভয় দেখিয়ে তুমি আমি দুজনে যদি তাকে বারণ করে চিঠি লিখি, তাহলে সে কি শুনবে না? কর্তা বললেন, মাগিকে নিয়ে হারামজাদা যেরকম মশগুল হয়ে আছে, মানা করলেই যে শুনবে এমন তো বোধ হয় না। তবে সেই কথাই তো ভাবছি, একটা কোনো উপায় করতেই হবে। এই মেম বিয়ে করে নিয়ে এলে এদেশে তার লাঞ্ছনার সীমা থাকবে না, যে না দেশি সমাজে না বিলাতি সমাজে, কোনো সমাজেই সে যে মুখ দেখাতে পাবে না। এই পিতৃপুরুষের জলপিণ্ডের আশা পর্যন্ত লোপ হবে। দেখো দেখি নচ্চার বেটার আক্কেলখানা। উনি জানেন আমি উদার, মহৎ, আমার ভেতরে কোনো রকম কুসংস্কার নেই। আরে মুরগি না হয় খাই, তাই বলে কি হিন্দুয়ানি ছেড়ে দিয়েছি আর তোকে মেম বিয়ে করতে অনুমতি দেব? কি রত্নই পেটে ধরেছিলে গিন্নি। গিন্নি বললেন, তুমি না হয় নিজেই একবার যাবে, গিয়ে ছেলেকে ধরে নিয়ে আসবে। সত্যভূষণবাবু পূর্বে যে বিলাত গিয়েছিলেন
তা সুধাংশুর পত্রেই প্রকাশ। কারবার সংশ্লিষ্ট ব্যাপারে 3 মাসের জন্য একবার তাকে বিলাতে যেতে হয়েছিল, সুতরাং দ্বিতীয়বার কোনো আটক নেই। সত্যবাবু বললেন, ওই মেরে ধরে তাকে নিয়ে আসবো? সে কি কচি খোকাটি আছে যে গালে একটা চর কষিয়ে কান ধরে হিড়হিড় করে টেনে আনবো? রাস্কেল শুয়ার কোথাকার! সীতা সাবিত্রীর পদাঙ্কই সে অনুসরণ করবে। খুঁজে খুঁজে কি সীতা সাবিত্রী বের করেছে বেটা অকাল কুষ্মাণ্ড! বাহ, শালুক চিনেছেন গোপাল ঠাকুর। সে দেশে চাকরি করা মেয়েরা যে কেমন সীতা সাবিত্রী সে আর জানতে বাকি নেই। বিলাত প্রবাসকালে স্বামীর ব্রহ্মচর্য পালন সম্বন্ধে গৃহিণী মাঝে মাঝে পরিহাস করে থাকেন। অন্য সময় হলে শেষের এই কথাটি নিয়ে আজ তিনি স্বামীকে একটু পরিহাস না করে ছাড়তেন না, কিন্তু এ পরিহাসের সময় নয়। তিনি ভীতভাবে বললেন, সে কি গো, ছুরি কি তাহলে গৃহস্থের মেয়ে নয়? কর্তা উত্তেজিত স্বরে বললেন, কখনো নয়, ও খুঁড়ো ফুড়ো সব ঝুটবাত। দেশে তার খোঁড়াখুড়ি থাকলে ছুটির সময় সে সেইখানে গিয়ে কাটাতো, কাপ্তেন খুঁজতে ব্রাইটনে যেত না। তোমার ছেলেটিকে যেমন পেয়েছে গাধারাম, শুনেছে মস্ত বড় লোকের একমাত্র ছেলে, ওই গেঁথে ফেলেছে। বেটা খাচ্ছিস খা, আবার ছাদা বেঁধে আনার দরকার কি বাপু? বামুনের ছেলে কি না ছাদা বাঁধা ভুলতে পারেনি। করুক না, বিয়ে করে একবার মজাটি দেখুক। একটি পয়সা দেব না, তজ্জপুত্র করব। হতভাগা পাজি ছুঁচো হনুমান। আপিসের বেলা হয়ে যায়। স্নানাহার করে সত্যবাবু আপিসে গেলেন। আহার পাতের কাছে বসাই সার হল। গৃহিণী তো সারাদিন শয্যা নিয়ে রইলেন। আপিসে গিয়ে সত্যবাবু পুত্রের চিঠিখানি আর একবার পাঠ করলেন। ছেলে লিখেছে 2টি মাত্র কথা তার করে দেবেন, ব্লেস ইউ। সত্যবাবু একখানি বিলাতি টেলিগ্রামের ফর্ম নিয়ে রাগের মাথায় তৎপরিবর্তে লিখলেন, ড্যাম ইউ। ঘণ্টাধ্বনি করলেন, চাপরাশি এসে দাঁড়ালো। টেলিগ্রামখানা তার হাতে দেবার জন্য ওঠালেন, আবার নামিয়ে রাখলেন। ভাবলেন, এমন টেলিগ্রামখানা এই দীর্ঘ যাত্রাপথে যে সকল কর্মচারী ও কর্মচারিণীদের হাতে পড়বে তারাই বা ভাববে কি? একজনকে মাত্র গালি দেবার জন্য 50-60 টাকা যে ব্যয় করেছে তাকে লোকে উন্মাদভিন্ন আর কি মনে করবে? তাই তিনি সেখানা ছিঁড়ে অন্য একখানা টেলিগ্রাম লিখলেন। তাতে শুধু একটি মাত্র শব্দ রইল, ওয়েট, অর্থাৎ সবুর। সন্ধ্যার পর সত্যবাবুর মোটর বালিগঞ্জে এক বাঙালি ব্যারিস্টার মিস্টার সেনের গৃহের ফটকের ভেতর প্রবেশ করল। ইনি সত্যবাবুর অনেক দিনের বন্ধু। সেন সাহেব তখন রাত্রি বসন পরিধান করে লাইব্রেরি গৃহে একখানা আরাম কেদারায় পড়ে চশমা চোখে দিয়ে বই পড়ছিলেন। তার মুখে পাইপ, পার্শ্বস্থ টেবিলে হুইস্কির গ্লাস। বন্ধুকে অভ্যর্থনা করে বসালেন। বললেন, এই হঠাৎ যে, খবর কি হে? সত্যবাবু পকেট থেকে পত্রখানি বের করে সেন সাহেবের হাতে দিলেন। সেন তা পাঠ করে বললেন, আরে এই যে জবর খবর, তার টেলিগ্রাম করে দিয়েছ তো? কি টেলিগ্রাম করতে যাচ্ছিলেন, সেখানা ছিঁড়ে কি টেলিগ্রাম করেছেন, দুরকমই সত্যবাবু বললেন। শেষে বললেন, উপায় কি করা যায় বলো দেখি? আমি তো নিজে যাওয়া একরকম স্থিরই করেছি। সেখানে গিয়ে কীরকম কার্যপ্রণালীটা অবলম্বন করি বলো দেখি। নিজে যাচ্ছ? তাহলে আর ভাবনাটা কি, কিছু টাকা খরচ করলেই হলো। কি করব? এই ছুঁড়িকে কিছু টাকা দিয়ে তাকে ভাগিয়ে দেব? সেন সাহেব হুইস্কির গ্লাসে চুমুক দিয়ে বললেন, সে সুবিধা হবে না। ছুঁড়ি কি রাজি হবে? সে হয়তো ভাববে বিয়ে হলে এই বুড়োর 16 আনা সম্পত্তি তো আমার, এখন 2 কি 5 হাজার নিয়ে কি হবে? কিংবা সে টাকাও নিতে পারে, বিয়ে করবার মতলব পরিত্যাগ নাও করতে পারে। তার চেয়ে বরঞ্চ এক কাজ করো না সত্য। সত্যবাবু সাগ্রহে বললেন, এই কি? দাঁড়াও। বলে তিনি গ্লাস নিয়ে সেটি খালি করে বললেন, তোমাকেও একটা পেগ দিক। সত্যবাবু সম্মতি জানালে বয়কে ডেকে 2টি পেগ দিতে আদেশ দিলেন।
পাইপ টানতে টানতে বললেন, কৃষ্ণকান্তের উইল পড়েছ তো? গোবিন্দলালের ঘাট থেকে ভূত ছাড়াবার জন্যে ভ্রমরের বাপ মাধবীনাথ যে ফন্দি করেছিলেন, তুমিও তাই করো না কেন? সত্যবাবু বললেন, ও নিশাকর পাই কোথা? নিশাকর হবার মতো একটি লোক আমার হাতে আছে। কে? নবীন দত্ত, হিরু দত্তের ছেলে নবীন দত্ত। বছর 5-7 হতভাগাটা বিলাতে ছিল, শুধু ফুর্তি করেই বেরিয়েছে, পাশ কিছু করতে পারেনি। বিলাতে যে কত লীলা সে করে এসেছে তার সংখ্যা নেই। একবার না দুবার তার জেল পর্যন্ত হয়েছিল। বাপ মারা যাবার পর টাকার অভাবে দেশে ফিরে এসেছে, এখন বেকার অবস্থায় চাকরির চেষ্টায় ঘুরছে। সে যেরকম বদমাইশ, কিছু থোক টাকা পেলে স্বচ্ছন্দে রাজি হবে। এখন কাজ হাসিল করেই আসবে। সত্যবাবু বললেন, এই টাকা খরচ করতে আমি রাজি আছি। তাকে তার মেহনতানা দিতে হবে, তারপর সরঞ্জামি খরচ। সে একটা রাজা টাজা নবাব টবাব সেজে ছুরিকে হাত করে নেবে কিনা, সুতরাং তাকে একটু লম্বা হাতেই টাকা খরচ করতে হবে। সত্যবাবু বললেন, হ্যাঁ বুঝেছি, টাকার জন্য আটকাবে না। সে লোক কোথায়, তাকে একবার ডাকাও। সেন বললেন, এই সে কি আর এখন আসবে? সে এখন ক্লাবে বসে পেগ টানছে। কাল সন্ধেবেলা বরঞ্চ তাকে এখানে রাখবো, তুমি সন্ধ্যার পরে এসো। তার বায়না স্বরূপ একটা চেকও সঙ্গে এনো। বেশ, তাই আনবো। 2-4টি অন্যান্য কথার পরে সত্যবাবু উঠলেন। পরদিন সত্যবাবু যথাসময় বন্ধুগৃহে উপস্থিত হয়ে দত্ত সাহেবের দেখা পেলেন। দত্ত রাজি, ইংরেজিতে বলল, এই আর একটা শক্ত কথা কি, সে ঠিক হয়ে যাবে। এখন আমাকে কিন্তু নবাব সাজতে হবে। ওই নবাবোচিত সকল সরঞ্জাম হওয়া চাই। অন্য সব জিনিস সেখানেই পাওয়া যাবে, কেবল একটা জমকালো রকমের রূপোর গড়গুড়ি, লখনৌয়ের খানিকটা সুগন্ধি তামাক, আর কিছু টিকে এখান থেকে সঙ্গে নিয়ে যেতে হবে, আর একটা ফেস ক্যাপ। 3 জনে বসে অনেকক্ষণ পরামর্শ হলো। কীর্তবসরে দত্ত আধ বোতলের উপর উদরস্থ করে ফেলল। সত্যবাবুর কাছে টাকা নিয়ে সে যখন বিদায় গ্রহণ করল, তখন আশ্চর্য হয়ে দেখলেন তার পা একটুও টলল না। দত্ত সাহেবকে সঙ্গে নিয়ে পি&ও কোম্পানির মালডেভিয়া নামক মেল স্টিমারে আরোহণ করে যথাসময় সত্যবাবু লন্ডনে এসে পৌঁছলেন। ওই মেলেই সত্যবাবু লিখিত একখানি পত্র সুধাংশুর নামে এসে পৌঁছল। তাতে হ্যাঁ না কিছুই নেই, আছে শুধু তার প্রণয়িনী সম্বন্ধে গুটিকতক ফাঁকা প্রশ্ন। কেমন বংশ, খুড়ো কিরূপ লোক ইত্যাদি। সময় নেবার ফিকির আর কিছু নয়। ট্রেন থেকে নেমে দুজনে একটা হোটেলে গিয়ে উঠলেন। পরদিন প্রাতে দত্ত বাসা খুঁজতে বের হলো এবং একটু দূর অঞ্চলে বাসা ঠিক করে সত্যবাবুকে সেখানে নিয়ে গেল। সত্যবাবু যে লন্ডনে এসেছেন, এখন সুধাংশুকে তা জানতে দেওয়া অভিপ্রেত নয়। পরদিন মধ্যাহ্নভোজনের পর দত্ত বেরিয়ে লন্ডন ব্যাংকে গিয়ে উপস্থিত হল। কত পুরুষ, কত স্ত্রীলোক কর্মচারী ভেতরে বসে কাজ করছে। গড়াদের ভেতর দিয়ে তাদের সকলকেই দেখা যায়। 19-20 বছর বয়সের মেয়ে অনেকগুলি রয়েছে। কোনটি নোরা তা স্থির করবার উপায় নেই। দত্ত তখন ব্যাংকের একজন ছোকরাকে ডেকে তার হাতে একটি সিলিং গুঁজে দিয়ে বলল, ওহে ছোকরা, একটু এদিকে এসো তো, একটা কথা জিজ্ঞাসা করি। অর্থলাভে খুশি হয়ে দাঁত বের করে বালক দত্ত সাহেবের সঙ্গে সঙ্গে একটা নিভৃত স্থানে গিয়ে দাঁড়ালো। দত্ত জিজ্ঞাসা করল, এই ব্যাংকে মিস ডার্টলি নামে যে একটি যুবতী চাকরি করে, তাকে তুমি চেনো? বালক বলল, নোরা ডার্টলি তো খুব চিনি, ডেকে দেবো? হ্যাঁ দাও তো। বালক ছুটে চলে গেল। ভেতরে প্রবেশ করে যে সকল যুবতী বসে টাইপরাইটিংয়ের কাজ করছিল, তাদের মধ্যে একজনের কানে কানে কি বলল। বলতেই সেই যুবতী উঠে দাঁড়িয়ে
বাইরের ভিড়ের দিকে দৃষ্টিপাত করল। দত্ত ভিড়ের আড়ালে লুকিয়ে সেই যুবতীটিকে দেখতে লাগল। যুবতী বালকের পেছনে পেছনে আসছে দেখে তখন দত্ত সেখান থেকে সরে পড়ল। বাস্তবিক নোরার সঙ্গে দেখা করা তার উদ্দেশ্য নয়। দেখা হলে সে যখন জিজ্ঞাসা করবে, কেন মশাই, তখন কি উত্তর দেবে? উদ্দেশ্য তাকে চেনা এবং ব্যাংকে সে কি কাজ করে তা জানা। উভয় উদ্দেশ্যই সিদ্ধ হয়েছে। দত্ত সেখান থেকে সোজা ফ্লিট স্ট্রিটে গেল। সেখানে অনেক সংবাদপত্রের অফিস। কয়েকখানি প্রসিদ্ধ দৈনিক কাগজে উপর্যুপরি 3 দিন সকালে প্রকাশ করবার জন্য একটি বিজ্ঞাপন দিল। ওয়ান্টেড, অবসর সময় টাইপরাইটিং কার্যের জন্য একটি যুবতীর প্রয়োজন। সন্ধ্যা 6টা হইতে 8টা, 2 ঘন্টা কার্য করিতে হইবে। বেতন সপ্তাহে 4 গিনি। বয়স ও পূর্ব অভিজ্ঞতার বিবরণ সহ আবেদন করুন। বক্স নাম্বার, কেয়ার অফ ম্যানেজার, ইত্যাদি ইত্যাদি। বিজ্ঞাপন দিয়ে 5টা বাজবার কিছু পূর্বে দত্ত আবার ব্যাংকের কাছে গিয়ে উপস্থিত হল। দেখল একজন ভারতবর্ষীয় যুবক এক স্থানে দাঁড়িয়ে যেন কার অপেক্ষা করছে। 5টার পরেই ব্যাংকের অন্যান্য কর্মচারীদের সঙ্গে নোরাও বেরিয়ে এলো। যুবক তাকে দেখা মাত্র টুপি উত্তোলন করল। উভয় করমর্দন করল। অল্প দূরে দাঁড়িয়ে দত্ত শুনল নোরা বলছে, সিউডা, আজ বেলা 3টের সময় তুমি কি আমাকে ডাকতে এসেছিলে? সুধা বলল, কই না। নোরা বলল, আজ বেলা 3টের সময় ব্যাংকের একজন ছোকরা এসে বলল কোনো কৃষ্ণবর্ণ ভদ্রলোক তোমায় ডাকছেন। ভাবলাম তুমি নিশ্চয়ই কোনো দরকারে এসেছো। বাইরে এসে তোমায় কিন্তু কোথাও দেখতে পেলাম না। ছোকরাটাও চারিদিকে ছুটোছুটি করে খুঁজে এসে বলল, কই তাকে তো দেখছি না। সুধা বলল, আর কেউ বোধহয় আর কাউকে খুঁজছিল। তাই হবে বলে দুজনে চলতে আরম্ভ করল এবং শীঘ্রই ভিড়ের মধ্যে মিশে গেল। দত্ত মনে মনে হেসে অমনিবাসে উঠে বাসায় ফিরে এলো। 2 দিন পরে 4খানি সংবাদপত্রের অফিস থেকে 4 বোঝা আবেদনপত্র এসে পৌঁছল। দত্ত সেগুলি গুনে দেখল 2000-এরও ওপর। সত্যবাবু বিস্ময় প্রকাশ করে বললেন, এই এত? দত্ত বলল, হবে না, সারাদিন আপিসে হাড় ভাঙা খাটুনি খেটে সপ্তাহে 1.5 গিনি 2 গিনির বেশি পায় না। এটা অবসর সময় ঘন্টা 2 কাজ করেই 4 গিনি। তাছাড়া নিয়োগকর্তা ধনী ও অবিবাহিত হলে অনেক সময় টাইপরাইটিং ছুরির সঙ্গে বিয়ে হয়ে যায়। সেও একটা ফিউচার প্রসপেক্ট আছে তো। উভয়ে তখন পত্রগুলি ভাগাভাগি করে পরীক্ষা করতে লাগলেন। আবেদনকারিনীর নামটি মাত্র দেখেই সেখানে ছিঁড়ে ঝুড়িতে ফেলতে লাগলেন। এইভাবে 8 ঘণ্টা কাল বৃথা পরিশ্রমের পর দত্ত লাফিয়ে উঠে বলল, এই দেখো, লন্ডন ব্যাংকের নোরা ডাডলি, বয়স 19 বছর, মার দিয়া কেল্লা। সত্যবাবু পত্রখানি নিয়ে বিশেষ মনোযোগের সঙ্গে পাঠ করলেন। বললেন, হ্যাঁ, সেই হারামজাদি বটে। বেটি মূর্খ, দেখো না এইটুকু চিঠির মধ্যে কতগুলো বানান ভুল। দত্ত বলল, আরে মূর্খ না তো কি, সে যাক, তোমার ছেলের সঙ্গে পরামর্শ করেই অবশ্য এ দরখাস্ত করেছে। সন্ধ্যাবেলাটাই ওদের লীলা খেলার সময় কি না, তোমার ছেলে যে মদ দিলে বড়। সত্যবাবু বললেন, হ্যাঁ, বোধহয় ভেবেছে ওই বাবার চিঠিতে তেমন উৎসাহ তো কিছুই পাওয়া যাচ্ছে না, হয়তো ফেরবার আগে ভিন্ন বিবাহই হবে না। সন্ধ্যের পর 2 ঘন্টা বই তো নয়, 6টা থেকে 8টা ইতিমধ্যে ফাঁকতালে যা রোজগার হয়ে যায়। দত্ত বলল, তাই বোধহয় ওদের পরামর্শ। সত্যবাবুকে আগের বাসায় রেখে দত্ত সাহেব কেনসিংটন গার্ডেন্সে এসে উচ্চ ভাড়ায় নতুন বাসা স্থির করল। ঘরগুলি আগে থেকেই বহুমূল্য আসবাবপত্রে সজ্জিত ছিল। নবাবচিত কতকগুলি জিনিসও সংগৃহীত হয়েছে। আহারাদির বন্দোবস্ত ধনী জনচিত। এখানে এসে দত্ত নিজের নাম বলেছে নবাব অব পান্নাগড়। একজন খানসামা নিযুক্ত করেছে এবং মাসিক ভাড়ায় একখানা দামি রোলস রয়েস মোটর গাড়িও নিযুক্ত করে ফেলেছে। সন্ধ্যার পর এই জাল নবাবটি
নকল পান্নার গোটা কতক আংটি আঙুলে পরে রূপার গুড়গুড়িতে সোনার ঝালরযুক্ত সরপোষে ঢাকা কলকে সুগন্ধি অম্বুরি তামাকুশ সেবন করছিল। পার্শ্বস্থ টেবিলে হুইস্কির গ্লাস, মাঝে মাঝে তাও পান করছে। ঘড়িতে ঢং ঢং করে 6টা বাজল। দাসী এসে বলল, মিস ডাডলি। হ্যাঁ, নিয়ে এসো বলে দত্ত গম্ভীরভাবে গুড়গুড়ি টানতে লাগলো। আধ মিনিট পরে নোরা এসে প্রবেশ করল। দত্ত দাঁড়িয়ে উঠে অভিবাদন ও করমর্দন করে তাকে বসালো। সে কতদিন লন্ডনে আছে, কোথায় তার বাসা, আত্মীয় স্বজন কে কোথায় আছে, বিনীত ও মধুরভাবে এইরকম কতকগুলি প্রশ্ন তাকে করতে লাগল। তারপর নিজের পরিচয় এইভাবে দিল, আমার পিতা লেখাপড়া শেখার জন্য বাল্যকালেই আমাকে এদেশে পাঠিয়েছিলেন। 4 বছর আগে পর্যন্ত আমি ইংল্যান্ডেই ছিলাম। পিতার মৃত্যু সংবাদ পেয়ে দেশে চলে যাই। আমি পিতার জ্যেষ্ঠ পুত্র। গদি পেয়ে আমি রাজ্য শাসন করতে লাগলাম। রাজ্যটি ছোট, আয় তেমন বেশি নয়, বার্ষিক মাত্র 14 লক্ষ টাকা, অর্থাৎ তোমাদের লক্ষ পাউন্ডের কাছাকাছি। একদিন আমি মফস্বল পরিদর্শনে বেরিয়েছি। একটা গ্রামের মাতব্বর প্রজা এসে এক টুকরো সবুজ পাথর আমায় হাতে দিল। বলল নিজের ক্ষেত চষতে চষতে মাটির ভেতর সে এটা পেয়েছে। পাথরখানা দেখে আমার মনে বড় সন্দেহ হলো। যাচাইয়ের জন্যে সেটা বোম্বাইয়ের কোনো বিখ্যাত মণিকারের কাছে পাঠিয়ে দিলাম। তারা বলল এটি উচ্চ অঙ্গের পান্না, তোমরা যাকে এমারাল্ড বলো। ওইটুকু পাথরের মূল্য তারা 6,000 টাকা নির্ধারণ করেছিল। 6,000 অর্থাৎ এদেশের টাকায় প্রায় 400 পাউন্ড। তারপর সেই স্থানে আর নিকটবর্তী স্থানগুলো আমি খনন করাতে আরম্ভ করলাম। আরও 3 টুকরো পান্না পেলাম। আমার রাজ্যে যে পান্নার খনি আছে তা কেউ জানত না। এখন আমি বুঝলাম এই জন্যই পুরাকাল থেকে এর নাম হয়েছে পান্নাগড়। যা হোক, সে সমস্ত জমি প্রজার কাছে থেকে ছাড়িয়ে নিয়ে স্থানটির চতুর্দিকে প্রাচীর তুলে দিয়েছি। 100 গজ অন্তর একজন করে সশস্ত্র প্রহরী খাড়া আছে। যদি কোনো ধনী ব্যক্তি বা কোম্পানি ওই পান্নার খনির লিজ নেয়, সেই চেষ্টা করতে এখন আমি ইংল্যান্ডে এসেছি। 2-1 ধনীর সঙ্গে কথাবার্তা চলছে। আমি বার্ষিক 20,000 পাউন্ড হিসেবে ভাড়া চাই, কিন্তু এখনও 10-12 হাজারের অধিক কেউ দিতে চাইছে না। সেই সূত্রে অনেক চিঠিপত্র লেখার আমার প্রয়োজন হবে, তাই টাইপ রাইটিংয়ের জন্য আমার একজন লোক প্রয়োজন। তা তুমি যদি এই কাজটি গ্রহণ করো তবে ভালোই হয়। নোরা বলল, গ্রহণ করব বই কি, সেজন্যই তো এসেছি। কবে থেকে আমাকে কাজ করতে হবে বলুন। হ্যাঁ, আজ থেকেই তোমাকে আমি নিযুক্ত করলাম, কিন্তু আজ বড় ক্লান্ত আছি। কাল তুমি এলে কতগুলো চিঠি টাইপ করতে দেব। তোমাকেও বড় শ্রান্ত দেখাচ্ছে। সারাদিন ব্যাংকে খেটেছ। আহা, ছেলে মানুষ তুমি। ফুলের মতো অমন যে মুখখানি তোমার, তাও শুকিয়ে গিয়েছে। কিছু খাবে? নোরা বলল, ধন্যবাদ, আমি বাড়ি গিয়ে খাবো। কিছু পান করো তবে, একটু শ্যাম্পেন, 2খানা বিস্কুট। দেখো, আমাদের ভারতবর্ষের নিয়ম এই, বাড়িতে কোনো অতিথি এলে তাকে কিছু না খাইয়ে আমরা ছাড়ি না। নোরা রাজি হলো। 2 গ্লাস শ্যাম্পেন ও খাঞ্চার বিস্কুট খেয়ে দাঁড়িয়ে উঠে বলল, আমি তবে আজ যেতে পারি? দত্ত দাঁড়িয়ে উঠে বলল, এখনই যাবে? আচ্ছা, এই নাও, তোমার 1 সপ্তাহের বেতন অগ্রিম নিয়ে নাও। বলে দত্ত 4টি সভরিন ও 4টি শিলিং পকেট থেকে বের করে নোরার হাতে দিল। নোরা ধন্যবাদ দিয়ে সেগুলি গ্রহণ করল। দত্ত বলল, যাও যাও, আর দেরি করো না, তোমার কতই না খিদে পেয়েছে। আহা, ছেলে মানুষ, এখানে তো কিছু খেলে না। কাল আবার ঠিক সময় এসো, বোধহয় আমাদের বনিবনাও ভালোই হবে। তুমি কিন্তু বেশটি খাসাটি। বলে এ বিদ্যায় বৃহস্পতি দত্ত সাহেব নোরার গালটি টিপে দিল। নোরা রাগল না, মুচকি হেসে মাথাটি হেলিয়ে গুড নাইট বলে প্রস্থান করল। 8:20 হাইড পার্কের কোনো নির্দিষ্ট বৃক্ষতলে সুধাংশুর সঙ্গে সাক্ষাৎ হবে স্থির ছিল। তখনও 1 ঘন্টার বেশি বাকি। এদিক ওদিক বেরিয়ে সময়টা কাটিয়ে যথাসময়ে নোরা সেই স্থানে গিয়ে তার প্রণয়ী সিউডার সঙ্গে দেখা করল।
নবাব সাহেব ঘটিত সকল কথাই সে সুধাকে বলল। কেবল তার শেষের মন্তব্যটি এবং গাল টিপে দেবার কথাটি গোপন করে গেল। সুধাংশু জিজ্ঞাসা করল, এই নবাব সাহেবের বয়স কত? নোরা তাচ্ছিল্যভাবে বলল, বয়স ঢের হয়েছে। দত্ত সাহেবের বয়স 32 বছর মাত্র। দেখতে কেমন? কদাকার। দত্ত সাহেব একজন সুপুরুষ বলে গণ্য। কথাবার্তা কিরকম? কাঠখোট্টার মতন, আবার হুক্কায় ধূমপান করে। মাগো, কি দুর্গন্ধ! কেমন করে যে তার চাকরি করব জানি না। সুধাংশু এ সমস্ত শুনে আশ্বস্ত হল। বলল, কি করবে বলো, কিছুদিন তো কাজ করো। বাবার চিঠি তো তোমায় পড়ে শুনিয়েছি। তার ভাবভঙ্গি কিছুই বুঝতে পারছি না। হয়তোবা বলে বসবেন, না এখন বিবাহ করে কাজ নেই, পাঠ শেষ হলে তারপর বিবাহ করে দেশে চলে এসো। তোমার এই চাকরিটি যদি স্থায়ী হয় তবে চাই কি বাবাকে না জানিয়েও কিছুদিন পরে আমরা বিবাহ করতে পারি। তোমার উপার্জনে এবং আমার অ্যালাউন্সের টাকায় আমাদের সংসার একরকম চলে যেতে পারবে। এই সব ভেবেই তোমার এই চাকরি গ্রহণে আমি সম্মতি দিয়েছি। নচেত বাবার কাছ থেকে আশাপূর্ণ পত্র এলে কখনোই সম্মতি দিতাম না। 2 সপ্তাহ পরে একদিন দত্ত এসে সত্যবাবুকে বলল, ভাই 500 টাকা দাও। কেন? আরে ছুরির জন্যে একটা ইভিনিং ড্রেস কিনতে হবে। সেদিন তো 200 টাকার ইয়াররিং কিনে দিলে, আবার এখনই? দত্ত বলল, আরে এইবারে যে এই নাট্যরঙ্গের শেষ অঙ্কের জবনিকা উঠেছে, হপ্তাখানেকের মধ্যেই নির্বিবাদে ছেলেকে নিয়ে তুমি জাহাজে চড়বে। কিরকম? এত শীঘ্র হবে মনে করো? হবে হবে, শোনো না বলি, কাল আমার বাসায় দুজনে শ্যাম্পেন ডিনার খেয়ে সোফায় হেলান দিয়ে বসে গল্প করছি আর ব্র্যান্ডি টানছি। কথায় কথায় ছুঁড়ি বললে, নবী, হ্যাঁ নবাবকে সংক্ষিপ্ত করে নিয়ে সে আমার নাম রেখেছে নবী, বুঝলে? বললে, নবী, আমার ইচ্ছে করে তোমাতে আমাতে দুজনে একদিন কোনো থিয়েটারে যাই। বললাম, বেশ তো, চলো না, যেদিন বলবে। অ্যাপোলো থিয়েটারে 3 লিটল মেডস হচ্ছে, ভারী মজার ব্যাপার, কালই চলো। বলো তো, এখনই টেলিফোনে বক্স রিজার্ভ করে রাখি। ছুঁড়ি বললে, কাল কি করে যাওয়া হতে পারে? কি পরে আমি যাব? তোমার সঙ্গে রোলস রয়েস কার থেকে থিয়েটারে নামবো কি এই ঝিয়ের পোশাক পরে? আমি বললাম, ও সেই জন্যে? তা চলো না, কালই 3 দিনের করারে বন্ড স্ট্রিটে তোমার পোশাকের ফরমাস দেওয়া যাক। শনিবার দিন সেই পোশাকে তুমি আমার সঙ্গে থিয়েটারে যেতে পারবে। তাই ভাই, কাল পোশাকটি ফরমাস দিতে হবে, টাকা দাও। সত্যবাবু বললেন, হ্যাঁ তা দিচ্ছি, কিন্তু 1 সপ্তাহ পরে ছেলে নিয়ে বাড়ি যাব, তুমি ঠিক বলছো? দত্ত বলল, শোনো তবে আমার প্ল্যান বলি, এবার তোমায় আত্মপ্রকাশ করতে হবে। ছেলের সঙ্গে গিয়ে কাল দেখা করো, যেন আজই এসে পৌঁছেছ। শনিবারে আমি যে থিয়েটারে যাব, তুমিও ছেলেকে নিয়ে সেই থিয়েটারে ওই রাত্রেই দিও। দিনের বেলা ছেলেকে বলো, চল না থিয়েটার দেখে আসা যাক। বলে একখানা খবরের কাগজ তুলে থিয়েটারের বিজ্ঞাপন দেখে এই অ্যাপোলো থিয়েটারের নাম করে দেবে। সত্যবাবু বললেন, ও বুঝেছি তোমার মতলব, যাতে সুধা তোমাদের দুজনকে একত্র দেখতে পায়। ঠিক তাই, আমরা দুজনেই বেশ গোলাপি চোখে বক্সে থাকব, আর এদেশে যাকে লাভি ডাভি বলে সেই রকম জোটের পায়রা দুটির মতো আচরণ করব। সত্যবাবু বললেন, কিন্তু কিন্তু ছেলে বেটা যদি তাই দেখে খেপে ওঠে, একটা কাণ্ড বাঁধিয়ে বসে। দত্ত বলল, যদি ছুটে গিয়ে ছুরির গলায় হাত দিয়ে গর্জন করে ওঠে, রোহিণী আমি তোমার জম, এই ভয় করছো তুমি? হ্যাঁ ওই রকম। দত্ত সত্যবাবুর বাহুতে করাঘাত করে বলল, আরে কোনো চিন্তা নেই দাদা, এ প্রসাদপুরের মাঠ নয়। এখানে গোবিন্দলালের অভিনয় করবার চেষ্টা করলেই লন্ডন পুলিশ অমনি মজাটি দেখিয়ে দেবে বাচাধনকে। প্রচুর পরিমাণে হুইস্কি টেনে চেক নিয়ে দত্ত প্রস্থান করল। শুক্রবার সন্ধ্যায় 8:30টার সময় হাইট পার্কে নোরার সঙ্গে দেখা হলে সুধা বলল, নোরা, মস্ত খবর, গতকাল বাবা হঠাৎ লন্ডনে পৌঁছেছেন। আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন।
বললেন সে মেয়েটিকে একবার নিজের চোখে না দেখে কি করে তোমাদের বিবাহ অনুমোদন করি বলো, তাই চলে এলাম। কাল কখন তুমি বাবার সঙ্গে দেখা করবে বলো দেখি? নোরা বলল, তাই তো ডিয়ার, বড় মুশকিল হলো যে। নটিংহ্যাম থেকে চিঠি এসেছে, আমার কাকা অত্যন্ত অসুস্থ, তাই কাল শনিবার অফিসের পর 2টোর গাড়িতে আমি নটিংহ্যাম যাব বলে ঠিক করেছি। কাকাকে 2 দিন একটু সেবা শুশ্রূষা করে আসি, উইলে আমাকে কিছু দিয়েও যেতে পারেন। সোমবার সকালে এসে আবার অফিস করব। শনি রবি এই 2টো দিন কেবল তোমাতে আমাদের বিচ্ছেদ। হ্যাঁ আচ্ছা, যদি না গেলেই নয় তবে যেও। সোমবারে এইখানে আবার দেখা হবে তো? হ্যাঁ তা হবে বই কি, পাপার সঙ্গে দেখা করা সম্বন্ধে সোমবারেই তোমাতে আমাদের পরামর্শ হবে। কিছুক্ষণের কথাবার্তার পর পরস্পর বিদায় গ্রহণ করল। পার্কের বাইরে গিয়ে যে পাড়ায় নোরা থাকে সেই দিকের অমনিবাসে তাকে উঠিয়ে দিয়ে সুধা অন্য গাড়িতে আরোহণ করল। নোরা কিন্তু কিছু দূর মাত্র গিয়ে সেই গাড়ি থেকে নেমে ট্যাক্সি নিয়ে সোজা নবাব সাহেবের আলয়ায় এসে উপস্থিত হল। তারপর নবাব সাহেবের পোশাক কামরায় গিয়ে মুখ হাত ধুয়ে সান্ধ্যবেশ ও নবার্জিত নকল হীরা মুক্তার অলঙ্কারগুলি পরে নবাব সাহেবের সঙ্গে ভোজনে বসল। ইদানিং প্রায় প্রতি রাতেই সে বড় ক্ষুধা পাচ্ছে, বড় ঘুম পাচ্ছে ইত্যাদি অছিলায় হাইড পার্কে সুধার কাছ থেকে তাড়াতাড়ি বিদায় গ্রহণ করে নিজ বাসায় ফিরবার নাম করে এইখানে এসে রাজভোগে পানাহার করে এবং কথায় বার্তায় অধিক রাত্রি হয়ে গেলে সব দিন বাসায় ফিরে যাওয়াও ঘটে না। শনিবার দিন মধ্যাহ্ন ভোজনের পর সত্যবাবু পুত্রের কাছে থিয়েটারে যাবার প্রস্তাব উত্থাপন করলেন। সুধা ভাবছিল নোরা শহরে নেই, কেমন করে আজ সন্ধ্যা কাটবে। পিতার এ প্রস্তাবে সে যে বেঁচে গেল। যথাকালে সত্যবাবু পুত্রসহ অ্যাপোলো থিয়েটারে উপস্থিত হলেন। আধগিনি মূল্যের একখানি টিকিট ও 6 পেনি মূল্যের একখানি প্রোগ্রাম কিনে স্টলে গিয়ে তাঁরা আসন গ্রহণ করলেন। 15-20 মিনিট পরে অভিনয় আরম্ভের জন্য আলোক নির্বাপিত হল। প্রায় সেই সময়ই দ্বিতলের 4 গিনি বক্সখানিতে কারা প্রবেশ করল। সুধাংশু ভালো দেখতে পেল না। প্রথম অঙ্ক শেষ হলে সুধাংশু সেই বক্সের পানে চেয়ে দেখল মহার্ঘ বসনভূষণে এদেশীয় কোনো সুন্দরী একজন ভারতীয় যুবা পুরুষের পাশে বসে হাস্য পরিহাস করছে। এই যুবককে সে পান্নাগড়ের নবাব বলে চিনতে পারল। পূর্বে 2-1 বার দূর থেকে একে দেখেছিল। প্রথমটা সুধাংশুর চোখে ধাঁধা লেগে গিয়েছিল, নোরাকে সে চিনতে পারেনি। তারপর সে বুঝতে পারল ওই তরুণী তো আর কেউ নয়, তারই সাধের প্রণয়িনী নোরা। দেখে সুধার মাথা ঘুরতে লাগল। বলল, বাবা বড় গরম, আমি বাইরে থেকে আসি। বলে থিয়েটারের বাইরে গিয়ে বারে ঢুকে 1 গ্লাস ব্র্যান্ডি নিয়ে চোঁচো করে পান করে ফেলল। ফিরে এসে সে আবার পিতার পাশে বসল, কিন্তু অভিনয়ের 1 অক্ষরও আর তার কানে গেল না। আলো জ্বললেই সেই বক্সের পানে আবার চেয়ে রইল। দুজনে হাসি গল্পের ফোয়ারা খুলে দিয়েছে। মাঝে মাঝে সোহাগে এ ওর গায়ে ঢলে পড়ছে। রীতিমতো লাভডাভি অবস্থা। সত্যবাবুও মাঝে মাঝে আর চোখে সেই বক্সের পানে চাইছিলেন। সুধাংশু কাঠ হয়ে বসে আছে। সত্যবাবু বললেন, তোমার কি শরীর ভালো নেই, অসুখ করছে, বাড়ি যাবে? সুধাংশু ঘাড় নেড়ে অসম্মতি জানাল। রাত্রি ক্রমে 11টা বাজল। অভিনয় শেষ হলো। অন্যান্য দর্শকদের সঙ্গে এরাও পিতাপুত্রে বের হলো। ভেস্টিবুলে এসে সুধা বলল, বাবা এইখানে একটু দাঁড়ান, আমি শিগগির আসছি। বলে সে রাস্তার ধারে নামল। ওই অদূরে পেভমেন্টের ওপর কারের অপেক্ষায় নবাব সাহেবের বাহু অবলম্বনে নোরা দাঁড়িয়ে। সুধা হনহন করে সেখানে গিয়ে উত্তেজিত ও শ্লেষপূর্ণ স্বরে বলল, নোরা, নটিংহ্যাম যে লন্ডনের এত কাছে তা তো জানতাম না। কখন ফিরলে? আর খুড়োটি কেমন আছে বলো দেখি। নোরা মহা বিপদে পড়ল। পান্নাগড়ের রানী হবার আশাও সে মনে পোষণ করে, কিন্তু ভবিষ্যতের কথা কিছুই বলা যায় না বলে সুধাংশুকে সে হাতছাড়া করেনি। এখন একুলকুল দুকুলি যাবার দাখিল। সুতরাং সে নবাবকুল বজায় রাখবার আশায় মস্তক উত্তোলন করে উদ্ধত স্বরে বলল, স্যার,
I don't know you. সুধা ব্যঙ্গস্বরে বলল, বটে, কবে থেকে প্রেয়সী? নবাব সাহেব বললে উঠলেন, হাউ ডেয়ার ইউ ইনসাল্ট দ্য ফিউচার রানী অফ পান্নাগড়। এবং সঙ্গে সঙ্গে তার কর্ণমূলে ধাঁ করে এক ঘুষি খেয়ে সুধা ঠিকরে কয়েক পা হটে গেল। আহত স্থানে হাত দিয়ে পুলিশ পুলিশ বলে চিৎকার করতে লাগলো। পথচারী 2-4 লোক গোড়া থেকেই ব্যাপার দেখছিল। প্রকাশ্যভাবে একজন মহিলার এই অপমানে তারা আগুন হয়ে উঠেছিল। তারা বলল, সার্ভ ইউ রাইট ইয়াং ম্যান। গোলমাল শুনে একজন পুলিশ কনস্টেবলও ছুটে এলো। লোকের কাছে ব্যাপার অবগত হয়ে সুধার কাঁধে তার সেই স্থূল হাত অর্পণ করে বলল, অফ উইথ ইউ ড্রাঙ্কেন নিগার, থিঙ্ক টুয়াইস বিফোর ইউ ইনসাল্ট অ্যান ইংলিশ লেডি অ্যাগেইন। অর্থাৎ, হট যাও মাতাল কালা আদমি, ভবিষ্যতে একজন ইংরেজ রমণীকে অপমান করবার আগে বেশ করে ভেবে চিন্তে দেখো বলে সুধাংশুকে এক ধাক্কা দিল। সত্যবাবু কাছেই ছিলেন। পুত্রকে নিয়ে তাড়াতাড়ি ক্যাবে তুলে বাসায় ফিরে এলেন। পথে যেতে যেতে নোরার বিশ্বাসঘাতকতার কথা পিতাকে বলতে বলতে সুধা ছেলে মানুষের মতো কাঁদতে লাগল। একে কোমল প্রাণ বাঙালি সন্তান, তার ওপর মদের নেশা। সত্যবাবু পুত্রকে যথাসাধ্য সান্ত্বনা দিতে লাগলেন। ওদিকে রোলস রয়েস কারে বসে নবাব নিকু সেজে জিজ্ঞাসা করলেন, লোকটা কে প্রিয়তমে? নোরা বলল, কে জানে কে, একদিন আমাদের ব্যাংকে একখানা চেক ভাঙাতে গিয়েছিল, সেই সময় ওকে আমি সাহায্য করি। সেই অবধি ও আমার পিছু নিয়েছে, নানাভাবে আমাকে জ্বালাতন করে। তাই নাকি? বদমাস, এবার বোধহয় এর শিক্ষা হবে। হওয়া তো উচিত বলে নোরা নীরব হল। পরদিন রবিবার সত্যবাবু পুত্রকে বললেন, বাবা, তুমি মনে বড়ই আঘাত পেয়েছো, তা আমি বলি কি, আমার সঙ্গে দেশে চলো, সেখানে কিছুদিন থাকলে তোমার মনটা আবার সুস্থ হবে। সুধাংশু সহজেই সম্মত হল। সোমবার প্রাতে পিতা পুত্রে টমাস কুকের বাড়ি গিয়ে জানলেন, আজ রাত্রে লন্ডন থেকে ট্রেনে চড়লে মার্সেলস বন্দরে ভারতগামী একখানি ফরাসি জাহাজ ধরা যাবে। সত্যবাবু 2খানি প্রথম শ্রেণীর টিকিট কিনে আনলেন। অবসর মতো সত্যবাবু দত্ত সাহেবের সঙ্গেও দেখা করলেন। তাকে সমস্ত কথা বললেন, টাকা কড়িও বুঝিয়ে দিলেন। অবশেষে বললেন, আহা, ওই ছেলেটাকে অমন করে ঘুষি মারাটা তোমার ভালো হয়নি কিন্তু। দত্ত বলল, দাদা, এই যেমন বুনো হল তেমনি বাঘা তেঁতুল নইলে চলবে কেন? ওই মুষ্টিযোগটুকু না হলে কি আর বাবাজি এমন লক্ষ্মীটির মতো তোমার সঙ্গে বাড়ি যেতে রাজি হতেন? ভালো পরামর্শই হয়েছে, আজ রাত্রেই সরে পড়ো। দেশে গিয়েই একটি সুন্দরী ডাগর মেয়ে দেখে বাবাজির বিয়ে দিয়ে ফেলো, আর তাকে বিলেত মুখও হতে দিও না। সত্যবাবু বললেন, আবার ন্যাড়া বেলতলায় যায়। এখন তুমি কি করবে বলো? কবে দেশে ফিরবে? এই সপ্তাহখানেক পরেই আসছে মেলে। আমিও আমার হবু রানীটিকে কদলি প্রদর্শন করে চম্পট পরিপাটি দেব আর কি। হ্যাঁ হ্যাঁ, আর বেশি দেরি করো না বলে সত্যবাবু উপকারী বন্ধুর সঙ্গে করমর্দন করে বিদায় গ্রহণ করলেন।